ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-3-তে দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। স্বাস্থ্যবিধি না মানলে ফের আসতে পারে করোনার ধাক্কা। টিকাদানের লক্ষ্য পূরণে বাড়াতে হবে সক্ষমতা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ক্ষমতায় থাকতে সব ধ্বংস করছে সরকার, অভিযোগ বিএনপির। ভারতে জরুরি অবতরণ করা বিমানের পাইলট নওশাদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। দ্রুতই দেশে আনা হবে মরদেহ, জানালেন বিমান প্রতিমন্ত্রী। চণ্ডীপাঠ, গীতাযজ্ঞ আর ধর্মীয় সঙ্গীতে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন। মন্দিরে মন্দিরে প্রসাদ বিতরণ। মহামারী মুক্ত বিশ্বের প্রার্থনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-3-তে দ্রুত খারাপ হচ্ছে রোগীর অবস্থা। চিকিৎসকরা বলছেন এ ধরনের আক্রান্তদের প্লেটলেট অনেক কমে যাওয়ার পাশাপাশি রক্তক্ষরণ হওয়ায় দুর্বল হয়ে পড়ছেন রোগীরা। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে গত মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চলতি মাসে। আর 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 233 জন। রিপোর্ট তোহা খান তামিমের। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগের সামনে শত শত রোগীর অপেক্ষা। ডেঙ্গুর উপসর্গ থাকায় সন্তানদের নিয়ে ছুটে এসেছেন উদ্বিগ্ন অভিভাবকরা। ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ফাঁকা নেই কোনো শয্যা। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্র একই রকম। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের তথ্য মতে মোট রোগীর 95 ভাগই রাজধানীর, যাদের বেশিরভাগই ক্ষতিকর ধরন ডেনভি-3-তে আক্রান্ত হচ্ছে। প্লেটলেট দ্রুত কমে যাওয়া, রক্তক্ষরণ, রক্তচাপ হঠাৎ পড়ে যাওয়ায় রোগী দুর্বল হয়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। কালকে রাত্রে 8:30টার পর থেকে জ্বর আর কি, আপনার 102, 103 এরকম জ্বর ছিল। প্লেটলেট ছিল গতকালকে 134, আজকে হচ্ছে 120, মানে আস্তে আস্তে কমতেছে। বাচ্চা অনেক দুর্বল, আর হচ্ছে যে প্রেশার লো, খাওয়া দাওয়া করছে না, প্রেশার কমে যেতে থাকে, প্রস্রাব কমে যায়, আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়। রোগী অনেক বেশি 2019-এর মতোই আরো বেশি খারাপ হয়েছে। আর ডেঙ্গুতে যে সমস্যাটা হয় যে বাচ্চারা একটু বেশি খারাপ হয়ে যায় বড়দের চেয়ে। চিকিৎসকরা বলছেন 2019 সালের চেয়েও এবার ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। জ্বর, বমি বা অন্য উপসর্গ 3 দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ তাদের। জুলাই মাসের থেকে আমাদের অগাস্ট মাসে ডেঙ্গুর পরিমাণটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। আমাদের ইমার্জেন্সি, আমাদের বহির্বিভাগে, আউটডোরে কমপক্ষে 40 থেকে 50টা রোগী আমরা ডেঙ্গু পাচ্ছি। জ্বর থাকে অথবা বমি অথবা কালো পায়খানা আরম্ভ হয়, পেটে ব্যথা থাকে, আপনারা অবশ্যই অতি সত্বর নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। নগরবাসীকে সচেতন থাকার তাগিদ চিকিৎসকদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও স্বস্তির কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন ভাইরাস কিংবা মানুষের আচরণ পরিবর্তনে আবারও দেখা দিতে পারে সংক্রমণের ঊর্ধ্বগতি। তাই দরকার জীবনযাপনে কৌশলগত পরিবর্তন। এদিকে স্বাস্থ্য বিভাগও গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। সপ্তাহখানেক হলো দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিম্নমুখী। সংক্রমণের হারের পাশাপাশি কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। তবে ক্রমহ্রাসমান এই ধারাকে স্থায়ী সমাধান মানছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন বেশিরভাগ মানুষকে টিকার আওতায় এনেও পরিস্থিতি বাগে আনতে পারেনি ইউরোপ আমেরিকার অনেক দেশ। তাই ভাইরাসের আচরণ পরিবর্তনে আসতে পারে সংক্রমণের পরিবর্তন। এছাড়া মানুষের আচরণ এই ভাইরাসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, তাই দরকার জীবনধারার পরিবর্তন আনার, না হলে আবারও বদলে যেতে পারে দৃশ্যপট। 2 ডোজ ভ্যাকসিনেট করে যখন নাকি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা যারা করছে তাদের অধিকাংশ দেশই আবার পুনঃসংক্রমণের ঊর্ধ্বগতির দিকে মোকাবেলা করছে। সব মিলিয়ে আমরা মনে করি না যে আসলে আমরা খুবই স্বস্তিতে থাকার মতো অবস্থা। অনেকে মনে করছে যে আসলে এই ভাইরাসটিকে তো আসলে আমরা কখনোই নির্মূল করতে পারবো না, অতএব এটার সঙ্গে এক ধরনের সহাবস্থানের অবস্থায় যেতে হবে, অর্থাৎ কৌশলগত কিছু পরিবর্তনও করতে হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে সবার আগে দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। তবে সংক্রমণ ও প্রাণহানি কমাতে ভ্যাকসিনেশন কার্যক্রমেরও আরও গতি আনার কথা বলছে উভয় পক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
চলতি বছরের মধ্যে 7 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা থাকলেও সে অনুযায়ী এগোচ্ছে না টিকাদান কার্যক্রম। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজন দৈনিক 5 লাখের বেশি প্রথম ডোজ প্রয়োগ, কিন্তু টিকা দেওয়া হচ্ছে অর্ধেকেরও কম। স্বাস্থ্য বিভাগ বলছে প্রাপ্যতা নিশ্চিত হলে বাড়ানো যাবে সক্ষমতা। সেক্ষেত্রে চীন ও কোভ্যাক্সের নির্ভরতার বাইরে টিকার বহুমুখী উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। চলতি বছরই অন্তত 7 কোটি মানুষকে কোভিড টিকা দেওয়ার কথা বারবারই বলা হচ্ছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত 2 কোটি মানুষকে আনা যায়নি টিকার আওতায়। এর মধ্যে 2 ডোজ পেয়েছেন 80 লাখেরও কম। লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে 5 কোটির বেশি মানুষের টিকাদান, যা পূরণে এখন থেকে প্রতিদিন কেবল প্রথম ডোজই দিতে হবে 5 লাখের বেশি মানুষকে। বর্তমানে যে সংখ্যা 2 থেকে 2.5 লাখ। সেক্ষেত্রে টিকা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি। সব মিলিয়ে প্রস্তুতি থাকতে হবে দৈনিক 10 লাখের মতো টিকাদানের। অথচ বাস্তবতা হলো নিবন্ধনের পরও এখনও টিকার অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে গণটিকা কার্যক্রমে প্রমাণিত হয়েছে ব্যাপক হারে টিকাদানের সক্ষমতা, তাই টিকার প্রাপ্যতার ভিত্তিতে বাড়ানো যাবে প্রয়োগের পরিসর। প্রতিদিন প্রায় 1 কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের আছে এবং সেটি প্রস্তুতিও ছিল। প্রধান সমস্যা হচ্ছে টিকার প্রাপ্যতা। আমরা যদি টিকা সময় মতো পাই নিশ্চয়ই করা যাবে। এটা কিন্তু অভিজ্ঞতা এবং এটার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এগুলো আছে। কাজে টিকাদান কেন্দ্র বাড়ানোর কোনো সমস্যা নেই। আমাদের ভলান্টিয়ার হতে বাড়াতে হবে। বিপুল সংখ্যক মানুষ টিকার বাইরে থাকলেও দেশে এখন মজুদ 70 লাখেরও কম টিকা। বর্তমানে টিকা সরবরাহ অনেকটাই কোভ্যাক্স আর চীন নির্ভর। সেক্ষেত্রে টিকার উৎস বাড়ানোর বিষয়ে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিটা নিয়ে আমাদের এই টিকা সংগ্রহে কৌশলী হতে হবে। দ্বিতীয়ত আমাদের ব্যবস্থাপনাটা ভালো হতে হবে, এখানে যেন শৃঙ্খলা থাকে, সুপারভিশন মনিটরিং ঠিক মতো থাকে। গ্রাম কিংবা শহর সবখানে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম এখন সিনোফার্ম নির্ভর। দেশে 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত 2 ডোজ টিকার আওতায় এসেছেন 4% মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে আওয়ামী লীগ টানা হ্যাচড়া করছে না, বরং ইতিহাসের সত্যকে উন্মোচন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়ার সমাধিতে লাশ থাকার সত্যতা প্রমাণ করতে হলে ডিএনএ টেস্ট করাতে হবে বিএনপিকে। এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থিতিশীল পরিস্থিতিতেও বিএনপি জিয়ার কবর নিয়ে ইস্যু তৈরি করছে। গেল কদিন ধরেই রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ না থাকার ইস্যু। বিষয়টি নিয়ে একাট্টা আওয়ামী লীগ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, সেখানে জিয়াউর রহমানের মরদেহ নেই। ইতিহাসের এই সত্য নিয়ে টানা হ্যাচড়া নয়, সঠিক তথ্য উন্মোচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। ইতিহাসের স্বার্থেই সেটা কার কবর সেটা নির্ধারিত হওয়া উচিত। মানে যদি কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন। যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাও। এদিকে মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, রাজনৈতিক ফায়দা লুটতেই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকার ইস্যুতে মিথ্যাচার করছে বিএনপি। মার্কিন গোয়েন্দা অধিদপ্তর রিপোর্ট দিয়েছিল জিয়া রহমানের মৃত্যুর পর তাকে গান পাথর দিয়ে চট্টগ্রামের রামুনিয়াতে পুড়িয়ে ফেলা হয়েছিল। কামরাঙ্গীর চরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ফেরাতে বিএনপি জামাতকে বাদ দেওয়ার বিকল্প নেই। আমাদের শেখ হাসিনাকে হত্যার জন্য তারা যেভাবে তারা করে দিচ্ছে, এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে যতদিন পর্যন্ত প্রতিহত করা না যাবে, অপসারণ করা না যাবে এই বিএনপি জামাত এই অপশক্তিকে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শক্তি ফিরে আসবে না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি জিয়াউর রহমানের লাশ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। জেনারেল এরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো উনি কখনো বলেননি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তাঁর লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে,
সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের স্থিতি নষ্ট করতে তুচ্ছ ইস্যুতে শিক্ষাঙ্গন উত্তপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার সবকিছু ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের খুঁজে বের না করলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেমন সরকার, কেমন রাষ্ট্র, কেমন দেশ আমরা বানালাম, যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, যাদের কোনো হদিশ খুঁজে পাওয়া যাবে না, এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে, সরকার তার কোনো জবাব দেবে না। মানবতার বিরুদ্ধে এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। আজকে সেই অপরাধে এই সরকার দুষ্ট হয়েছে। খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে তার জবাব দিতে হবে, জনগণের আদালতে আপনাদেরকে তার বিচার করা হবে। মধ্য আকাশে অসুস্থ হয়ে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। শিগগিরই তার মরদেহ দেশে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয় পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের। তখন কো পাইলট এবং কেবিন ক্রুদের তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-022 ফ্লাইটটি ভারতের নাগপুরের BR আম্বেদকর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় 124টি প্রাণ। সেদিন রাতেই বিশেষ একটি দল পাঠিয়ে একই বিমানে করে ভারতের নাগপুর থেকে সব যাত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিকে শুক্রবার রাতেই গুরুতর অবস্থায় নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয় ক্যাপ্টেন নওশাদকে। এর 3 দিন পর সোমবার তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চালানো অবস্থায় উনি স্ট্রোক করছে, বিমান এখানে ইমার্জেন্সি ল্যান্ড করলো নাগপুরে, তারপরে ওনাকে চিকিৎসার জন্য নেওয়া হইলো। ওই সময় থেকে উনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। না হবে ডেফিনেটলি, এরপর যেভাবে আনতে হয় আনবে। আর উনি বিমানের ক্যাপ্টেন ছিলেন, ডেফিনেটলি যে তো প্রায়োরিটি দিয়ে ইয়ে করা, বিমানের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে ইয়ে করে নিয়ে আসা, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে এখানে আমাদের পক্ষ থেকে, যেহেতু দায়িত্ব পালনরত অবস্থা মারা গেছে। এর আগে 2016 সালে বিমান উড্ডয়নের সময় ত্রুটি দেখা দিলে ক্যাপ্টেন নওশাদ 149 জন যাত্রী বোঝাই বিমানটি দক্ষতার সঙ্গে অবতরণ করান। সেই সময় আন্তর্জাতিক মহলে সুনাম করেছিলেন তিনি। অন্যদিকে বিশেষ অনুমতি নিয়ে দ্রুত তার লাশ দেশে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় নানা কারণে আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন 201 জন শিক্ষার্থী। অনেকেই ভুগছেন মানসিক যন্ত্রণায়। শিক্ষাবিদ ও শিক্ষা গবেষকরা বলছেন, সনদ ও ফল নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সামাজিকীকরণে কোনো ভূমিকা রাখতে পারছে না বলেই শিক্ষার্থীরা এই ভয়াবহ সিদ্ধান্ত নিচ্ছেন। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের বিশেষ কাউন্সেলিং চালুর পরামর্শ মনোবিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব। চলতি বছর তার চাকরিতে প্রবেশের কথা থাকলেও এখনো শেষ হয়নি শিক্ষা জীবন। এখন তার কপালে চিন্তার ভাঁজ। পারিপার্শ্বিক অবস্থায় আসলে মানসিক চাপ এত বেশি হয়ে যায় যে ক্যারিয়ার গোছানো সম্ভব হয়ে ওঠে না। যে একাডেমিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারি না। একটা লম্বা সময় ধরে আমাদের ভোগাবে। শুধু সাকিবই নন, অতিমারি কোভিড-19 কারণে 2020 সালের মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। তাই ঘরবন্দি শিক্ষার্থীরা। এই সময়ে নিঃসঙ্গতা, মানসিক বিষণ্ণতা, আর্থিক ও সম্পর্কের টানাপোড়েন এবং বেকারত্বের কারণে অনেকেই ভুগছে ভয়াবহ মানসিক সমস্যায়। অনলাইনে কথা আর সরাসরি কথা বলার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এর ফলে কিন্তু আমাদের মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হচ্ছি আমরা সকলে।
আত্মহত্যার পথেও পা বাড়াচ্ছেন অনেক শিক্ষার্থী। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের হিসাব বলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত 17 মাসে 201 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীই বেশি, সংখ্যায় 98 জন, কলেজ পড়ুয়া 38 জন, মাদ্রাসায় পড়ুয়া 12 জন এবং বিশ্ববিদ্যালয়ের 53 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে কোনো ভূমিকা রাখতে পারছে না বলে শিক্ষার্থীরা আত্মঘাতী হচ্ছেন। বিভিন্ন ধরনের ডিজাস্টার হতে পারে, এখন কোভিড-19, কিন্তু আরেকটা হতে পারে, অন্য ধরনের হতে পারে, বন্যা, খরা হয়, বিভিন্ন কারণে, ভূমিকম্প, বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। তো এখন শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যেমন শিক্ষার্থীদের মানসিকতা যাতে বিপদগামী না হয়, শিক্ষার্থীরা যাতে সঠিক পথে থাকে। যেমন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে লেখাপড়াকে আনন্দদায়ক করা লাগবে, এটা হলো ইন জেনারেল। আর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কাউন্সেলিং চালুর পরামর্শ মনোবিজ্ঞানীদের। এই সময়টাতে আমরা যদি ভার্চুয়ালি হলেও যদি আমরা বন্ধু বান্ধবের সাথে একটু কানেক্টেড থাকি, তাহলে কিন্তু এটা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হতে পারে। দীর্ঘদিন ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে না পেরে অনেক শিক্ষার্থী হতাশায় নিমজ্জিত হচ্ছেন, কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথও। তাই দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিচ্ছেদের পর সন্তান নিয়ে বাড়ছে আইনি জটিলতা, এতে ভুক্তভোগী হচ্ছে শিশুরা। আইনজীবীদের পরামর্শ, বিচ্ছেদের সিদ্ধান্তের আগেই এ নিয়ে সুরাহা হওয়া উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন, বিচ্ছেদেই প্রভাব পড়ে সন্তানদের উপর, এরপর আবার সন্তানের অভিভাবকত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে সামাজিকীকরণে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করে। আফজাল হোসেনের রিপোর্ট। পারিবারিক নানা টানাপোড়েনে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতেই পারে। দুজনের আলাদা থাকার এই প্রক্রিয়া বেশিরভাগ সময়ই হয় না সমঝোতার ভিত্তিতে। শুরু হয় কলহ, যার 90% গড়ায় আদালতে। আর যদি সন্তান থাকে, তা নিয়ে শুরু হয় নির্মম আইনি লড়াই। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শিশুরা। সন্তান নিয়ে জাপান বাংলাদেশের দুই নাগরিকের আইনি যুদ্ধের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ ভারতের দুই নাগরিক দম্পতির সন্তান ইস্যু। দুটি ক্ষেত্রেই সন্তানরা কার কাছে থাকবে তা নিয়ে টানা হেঁচড়া করতে দেখা গেছে। আইনজীবীরা বলছেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও এসব বিষয়ে দুজনকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বিচ্ছেদের আগে সন্তানরা কার কাছে থাকবে তারও ফয়সালা হওয়া উচিত। এই ছাড় দেওয়ার সাইকোলজিটা আমাদের নতুন যুগের লোকজনের নাই। দে থিঙ্ক যে এটা, আমি কাকে যেন সেদিন বলছি যে তুমি ভাবছো যে একে ডিভোর্স দিয়ে ভালো থাকবা, সেকেন্ড ম্যারেজ ইজ নেভার এ গুড ম্যারেজ। এটা আসলে লিগ্যাল সলিউশন থেকে প্র্যাকটিক্যাল সলিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আসলে এফেক্ট তো আসলে বাচ্চারাই হচ্ছে এবং তারা তো আসলে ডিসাইডও করতে পারে না, বুঝতেও পারে না কোথায় যাবে, কি করবে। কিন্তু এটা যদি এমিকেবলি সেটেল করা যেত তাহলে সুবিধা হতো। আসলে কার কাছে থাকবে এটা কিন্তু মানুষ টু মানুষ ভ্যারি করে, যেটা আসলে কোর্ট ছাড়া নির্ণয় করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সমাজবিজ্ঞানীরা বলছেন, স্বামী স্ত্রীর কলহের বলি হয় সন্তানরা। প্রভাব পড়ে সামাজিকীকরণ প্রক্রিয়া সহ মনস্তত্ত্বে। তার ভিতরে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ ডেভেলপ করে। সে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে, তার সংস্কৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলার সংখ্যাও। গত বছর পারিবারিক আদালতে মামলা হয়েছে 8,500। এবছর এ সংখ্যা আরও বেড়েছে বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার জাল ছড়ানো ইন্টারনেট দুনিয়ায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারকের সংখ্যা, বদলাচ্ছে ধরন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে ওত পেতে থাকা প্রতারকরা নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের। হেয় প্রতিপন্ন করা হচ্ছে সামাজিকভাবে। পুলিশ বলছে, এই ধরনের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতে অনীহা প্রকাশ করায় অনেক সময় অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। বুলবুল রেজার রিপোর্ট। একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করেন আহমেদুল কবির। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ইমো নম্বর হ্যাক করে তার অসুস্থতার কথা বলে আত্মীয় স্বজন এবং ক্লায়েন্টদের কাছ থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছেন লাখ টাকা। আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছে ঠিক কণ্ঠটাকে অবিকল নকল করে টাকা চায়। এর মধ্যে আমাদের 3জন ক্লায়েন্ট বিকাশ নাম্বার দিছে, ওই বিকাশ নাম্বারগুলোতে টাকা দিয়ে দিছে।
এই ঘটনায় নাটোরের লালপুর থেকে ডিপ্লোমা প্রকৌশলী পলাশ এবং মুদি দোকানদার সাব্বিরকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তদন্তে পুলিশ জানতে পারে দুজনই তাদের পেশা পরিবর্তন করে এখন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছে। চঞ্চল সাহা রাজধানীর কলাবাগান এলাকায় তার ইলেকট্রনিক ডিভাইস মেরামতের দোকান রয়েছে। একটি বিদেশি দূতাবাসের এক নারী কর্মকর্তা ল্যাপটপ ঠিক করতে দেন তার দোকানে। ল্যাপটপে থাকা ব্যক্তিগত ভিডিও ও ছবি চঞ্চল বিক্রি করে দেন পর্ন সাইটে। সে আমাকে হুমকি দিচ্ছিল যে আপনি টাকা দেন আমাকে, নাহলে এই নিউজগুলো কিন্তু পেপারে করে দিব, আপনার অফিসের সবাইকে জানিয়ে দিব। পুলিশ বলছে গ্রাহকের ডিভাইসে থাকা ব্যক্তিগত ভিডিও নিজের দখলে নিয়ে তাদের ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল সে। পুলিশের তথ্য মতে সারা দেশে 2015 সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে 232টি, 2016 সালে 206, 2017-তে 280, 2018-তে 373, 19 সালে 540টি এবং 2020 সালে 620টি। এছাড়া অনলাইনে বিভিন্ন অভিযোগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত মামলা হয়েছে 5000-এরও বেশি। আপনার ব্যক্তিগত ডিভাইসে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও এগুলি রেখে আপনারা কখনো মেরামত করতে দিবেন না। জিমেইল, গুগল ড্রাইভ অথবা ফেসবুক মেসেঞ্জার এগুলি যখন আপনারা ইউজের শেষে আপনারা সাইন আউট করবেন। স্থির হয়ে উঠেছে দেশের ভোগ্য পণ্যের বাজার। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেল, চিনি এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অথচ এই মুহূর্তে দেশে ভোগ্য পণ্যের কোনো সংকট নেই বললেই চলে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রতিটি গুদাম পণ্যের ঠাসা। রাস্তায় পণ্যবাহী গাড়ির সারিও রয়েছে। পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই বললে চলে। তারপরও নানা অজুহাতে বাড়ছে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম। গত এক বছরও নিয়ন্ত্রণে আসেনি তেলের দাম। এক বছরে প্রতি মণ তেলের দাম বেড়েছে 1000 টাকার বেশি, আর গত 2 সপ্তাহে বেড়েছে অন্তত 300 টাকা। গত 2 সপ্তাহ আগের থেকে এখন আজকে 2 সপ্তাহে প্রায় 200 টাকা করছে। ফার্ম সুপার সোয়াবিনের উপরে বেড়ে গেছে। এখন দেখা দিকে আন্তর্জাতিক বাজার নাকি মাল শর্ট, রেট বেশি। চিনির বাজারেও একই অবস্থা। রপ্তানিকারক দেশ ব্রাজিল ও থাইল্যান্ডে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি হঠাৎ করে ভারতে চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বাজারে চিনির দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সেটার জন্য এখনো বাজারটা গত সপ্তাহে একটু বেড়ে আবার দাঁড়াইছে, হয়তো গ্র্যাজুয়ালি এটা আবার বাড়বে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ডালের দামও বাড়ছে। গত এক সপ্তাহে সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। মূলত আসলে এগুলো যদি কন্ট্রোল না করা হয় তাহলে বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা শতভাগ বেশি। চাহিদার কয়েক গুণ বেশি আমদানি এবং ক্রেতা না থাকায় কিছুটা স্বস্তি রয়েছে আদা, রসুন ও পেঁয়াজের বাজারে। পেঁয়াজ, আদা, রসুন সবগুলার বেচা বিক্রি কম এবং আমদানি বেশি হয়ে গেছে, সেই জন্য বেচা বিক্রি দামটা কমে গেছে। মূলত চট্টগ্রাম বন্দর এবং বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি হয় এসব ভোগ্য পণ্য। করোনা সংক্রমণে লকডাউন পুরোদমে সচল ছিল ভোগ্য পণ্যের এই আমদানি। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট বাড়লে তার পুরো প্রভাব এসে পড়ে এখানকার বাজারে, কিন্তু যখন দাম কমে তার কোনো প্রভাব এখানে পড়ে না বলে অভিযোগ ভোক্তাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। টাঙ্গাইলে যমুনা নদী সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে টাঙ্গাইল সহ সদর সহ 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভেসে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ ফসলি জমি। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। নদী একের পর এক গ্রাস করছে বসতবাড়ি ও মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনা। তড়িঘড়ি করে সহায় সম্বল যা কিছু আছে তা সরিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা ভাঙন কবলিত মানুষের। উজানের ঢল আর টানা বর্ষণে যমুনা, ধলেশ্বরী সহ সবকটি নদীর পানি বাড়ছে হুহু করে। এরই মধ্যে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভুয়াপুর, গোপালপুর ও নাগরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও সবজির ক্ষেত। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পানিবন্দীরা। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিলেও এখনো কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি বলে অভিযোগ বানভাসীদের। ঘর যে কিভাবে ভাঙ্গা গেল এটা মানে বোঝার মতো কোনো কায়দা নাই, কাজ করার মতো কোনো ফ্যাসিলিটি ছিল না। এক সপ্তাহ ধরে পানি, মনে করেন যে আমরা চলাফেরা অনেক কষ্ট,
থাকার কোনো জায়গা নাই। গরু বাচ্চা নিয়ে পোলাপান নিয়ে খাওয়া দাওয়া নিয়ে খুব অসুবিধা, খুব কষ্টে আছে। পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানাইছি, এই মিস্ত্রির কোনো পদক্ষেপ নেওয়া নাই কে, আর আজ পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। তবে পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল সদর উপজেলায় ইতিমধ্যে আমরা 5 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। বাস্তুচ্যুত হয়েছেন প্রত্যেক পরিবারের জন্য ইতিমধ্যে আমরা 5,000 টাকা করে তাৎক্ষণিক সরকারি সহায়তা বরাদ্দ প্রদান করেছি। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে 5টি উপজেলার প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। চুয়াডাঙ্গায় উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেনের লাইনচ্যুত 5টি ওয়াগন উদ্ধার করায় 10 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে খুলনা, ঢাকা, রাজশাহী রুটের ট্রেন চলাচল। এতে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সোমবার সকালে উৎসুক মানুষের ঢল নামে জীবননগর উথলি রেলওয়ে স্টেশন এলাকায়। দীর্ঘ সময় ধরে চলে লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন উদ্ধারের তৎপরতা। উথলি রেলওয়ে স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যায় তেলবাহী একটি ওয়াগন ট্রেন। রোববার রাত 12:30টার দিকে উথলি স্টেশন এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনা, ঢাকা, রাজশাহী রুটে ট্রেন চলাচল। সোমবার সকাল 7:30টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার কাজ। উথলি রেল স্টেশনে এমনিতে ট্রেন যাচ্ছিল রাত 12টা-1টার দিকে, পাড়ায় পড়ে গেছে। সকালে উঠে দেখি 5টা বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এদিকে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় খুলনা, ঢাকা, রাজশাহী রুটে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধের কারণে বিভিন্ন স্টেশনে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। 10 ঘন্টা পর সোমবার বেলা 11টার দিকে উদ্ধার অভিযান শেষে রেল চলাচল স্বাভাবিক হয়। তেলবাহী 5টি ওয়াগন লাইনচ্যুত হলেও ট্যাঙ্কার থেকে কোনো তেল না পড়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সময় সংবাদে আরও থাকছে, হারিকেন আইডার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, একজনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখের বেশি মানুষ, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস। গীতাযজ্ঞ আর ধর্মীয় সঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করলেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দিরে মন্দিরে চলে প্রসাদ বিতরণ। এ সময় করোনা মহামারী মুক্ত বিশ্বের প্রার্থনা করেন পুণ্যার্থীরা। কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন ভক্তকুল। গীতাযজ্ঞে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর একে একে অগ্নিযজ্ঞ, সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর সবশেষ প্রসাদ বিতরণ। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই পৃথিবীতে বারবার শ্রীকৃষ্ণের আবির্ভাব, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। যখনই যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখনই তিনি আবির্ভূত হবেন। অধর্ম আর দুর্জনের বিনাশ করেন শ্রীকৃষ্ণ। এবার তাই ভক্তদের চাওয়া দূর হোক মহামারী। ভগবানের কাছে আজকে অনেক প্রার্থনা করতেছি, আজকে আমাদের দেশের যাতে এই মহামারীটা চলে যায়, সারা বিশ্ব এবং বাংলাদেশ সহ করোনা মুক্ত হোক। অসাম্প্রদায়িক বাংলাদেশ অখণ্ড রাখা ও বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রার্থনাও ছিল সমবেতদের। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ধারাটা রয়েছে সেটি যেন অব্যাহত থাকে। এই সংগ্রহণ থেকে ভগবান আমাদের রক্ষা করেন, এটি আজকের দিনে এই জন্মাষ্টমীতে আমাদের সকলে প্রার্থনা। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়। নেই ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। প্রায় 5200 বছর আগে ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা যখন ইতিহাস, ঐতিহ্য বা অধিকার নিয়ে সরব, তখন জেলার রামগড়ে 23 পরিবারের শতাধিক গারো জনগোষ্ঠী অন্ন বস্ত্রের জন্য সংগ্রামে ব্যস্ত। তাদের মৌলিক অধিকারগুলো চাপা পড়েছে অভাব অনটনে। সরকার 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করলেও এ সুযোগ থেকে বঞ্চিত গারো শিশুরা।
খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য জনপদ খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা ছাড়াও গারো সম্প্রদায়ের বসবাস বিগত 4 দশক ধরে। স্বাধীনতার পর থেকেই সরকার এ অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু পিছিয়ে পড়া গারোদের প্রতিনিধিত্ব করার মতো কেউ না থাকায় এই সম্প্রদায় বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে। রামগড়ে বসবাসকারী গারো জনগোষ্ঠীর দিন কাটছে অভাব অনটনে। গারো শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। আমাদেরকে কেউ কিছু দেও না, আর গেলেও বলে যে আজকে না, আগামীতে দেব বা সামনে দেব। ছেলেদের লেখাপড়ার জন্য কোনো সুযোগ পাওয়া যায় না, কোনো দিকে কিছু পাওয়া যায় না। আমরা তো দিন আনি দিন খাই। এদের অনেক ছেলেমেয়েরা আছে, তারা ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, কেউ ডিগ্রি পড়ছে, কিন্তু এদের কোনো চাকরি বাকরি কোনো রকমের সুযোগ সুবিধা সবকিছু থেকে এরা বঞ্চিত। 2017 সালে সরকার গারো সহ 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক ও পর্যায়ক্রমে 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করে। কিন্তু খাগড়াছড়িতে গারো শিশুরা এখনো বঞ্চিত এই সুযোগ থেকে। আমি এই পর্যন্ত গারো ভাষার বই পাই নাই। আমরা গারো বই এখনো পর্যন্ত দেখিও নি। এ বিষয়ে কোনো সদুত্তর নেই প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের। তবে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। পাঠ্যপুস্তক সরকারিভাবে যদি অনুমোদিত হয়ে থাকে বা এরকম থাকে, আমরা চেষ্টা করে এটা আমরা যাতে চালু করতে পারি সেটা ব্যবস্থা নেব। তাদের আত্মকর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকি। আমরা চেষ্টা করেছি তাদের ভাগ্যোন্নয়ন ফেরানোর জন্য। ভারত বিভাগের পর জেলার রামগড়ের চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করতে আসেন এখানকার গারো জনগোষ্ঠীর পূর্বপুরুষরা। সময় সংবাদ, খাগড়াছড়ি। দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠছে ড্রাগন ফল চাষ। কৃষি বিভাগ বলছে জেলার মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। নাটোর থেকে লাভের আশায় চাষি আতিকুর রহমান 19 একর জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন দিনাজপুরের কাহারোল কান্তা ড্রাগন বাগান। 10,000 গাছ রয়েছে বাগানে, এবার ফলনও এসেছে, খেতেও সুস্বাদু। ড্রাগন ফলের বাগানগুলো পরিচর্যা ও ফল উত্তোলনে 30 জন শ্রমিক কাজ করছেন। দৃষ্টিনন্দন গাছ ও ফল দেখে অনেকেই অবাক। ড্রাগন ফল চাষে সফলতার কাহিনী শুনে অনেকেই ছুটে আসছেন। বেকার যুবক ও শিক্ষার্থী সহ আগ্রহী এই ফল চাষে। এখানে আমরা 25 হইতে 30 জন লোক কাজ করি। এখান থেকে আমাদের মোটামুটি সংসার চলে। আমি বাগান দেখতে আসছি, তো আমারও ইচ্ছা আছে এরকম একটা বড় বাগান করার। স্কুল বন্ধ থাকাকালীন আমাদের বাড়ির পাশে বাগান, তাই বাগানে কাজ করতেছি। করোনার জন্য আমাদের লেখাপড়া বন্ধ, এখানে কাজ করে আমাদের পরিবারের অনেক খরচ হয় এবং আমাদের পকেট খরচ হয়। বাজারজাতকরণের সমস্যা তুলে ধরে বাগান মালিক বললেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই ফল চাষ করে অনেকে স্বাবলম্বী হতে পারবে। বাজারজাত ব্যবস্থাপনা এতটাই খারাপ যে বছরে আমরা যারা এরকম ফল বাগানে আসি, আমরা অনেক লোকসান বা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে জেলার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী। আম, লিচু বা এরকম কোনো ফল উৎপাদন করা যায় না, সেই সমস্ত জায়গাতেও কিন্তু যে অতি অল্প পরিসরেও কিন্তু 2-3টা ড্রাগনের ঝোপ আমরা করতে পারি। চলতি বছর দিনাজপুরে 71 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। প্রতি বছর ড্রাগন ফল স্থানীয় বাজারে 350 টাকা থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। আলুর দাম পড়ে যাওয়ায় উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের কৃষক ও সংরক্ষণকারীরা পড়েছেন বিপাকে। আলুভিত্তিক অর্থনীতিও বড় হুমকিতে পড়েছে। ভুক্তভোগীদের দাবি, মধ্যস্বত্বভোগীদের কারসাজি রোধে আলুর দর ঠিক করা সহ বাজার মনিটরিং জরুরি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের হিমাগারগুলোর শেডে পড়ে আছে আলু, কিন্তু পাইকার নেই। নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা এই পণ্য যেন চাষিদের বোঝা। দাম পড়ে যাওয়ায় আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের সংরক্ষণকারী কৃষক পড়েছেন লোকসানের মুখে। হিমাগারে সংরক্ষিত আলু পাইকারি বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 11 টাকায়, আর খুচরা বিক্রি হচ্ছে কেজিতে 20 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন, উৎপাদন ও হিমাগার ভাড়া সহ সংরক্ষণে ব্যয় হয় কেজি প্রতি 18 থেকে 20 টাকা। ভুক্তভোগীদের দাবি, বাজার মনিটরিং না থাকায় মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে ক্ষতির মুখে কৃষক ও সংরক্ষণকারীরা। আমরা লোন নিয়ে আলু থুইছি, এখন কোল্ড স্টোরের মালিকের ভাড়া দিতে হবে, লোন যে অবস্থা বাজার লোনের টাকা হয় না, ভাড়ার
একটা কয় না, কোল্ড স্টোর মালিক তো আমাদের ছাড়বে না। 11 টাকা 20 পয়সা কেজি আলু বিক্রয় হচ্ছে, এখন খুচরা বাজারে 18 থেকে 20 টাকা। আলুর দাম ছিল 50-60 টাকা, এবছর 10 থেকে 11 টাকা। বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং সরকারিভাবে গেল মৌসুমের মতো দাম নির্ধারণ করে না দিলে আলু ভিত্তিক অর্থনীতি বড় ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টাফ বেতন কন্টিনিউ দিয়ে যাচ্ছে, আমাদের স্টোরগুলোর অবস্থা খুবই ক্রিটিক্যাল, সামনের দিকে আরও যাবে। এখন এটা সুনজর যদি গভর্নমেন্ট দেখে তাহলে আমার মনে হয় কিছু আমরা হয়তো এটা থেকে বাঁচতে পারবো। ত্রাণ কিংবা কাজের বিনিময়ে খাদ্যের মতো কোনো কর্মসূচি নেওয়া গেলে কৃষকের লোকসান কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজেপির মতো যেভাবে চাল সহায়তা দেওয়া হয়, আলুটা যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে আমাদের কৃষক ভাইরা এই ব্যাপারে একটু মূল্য পাবে। জেলার 68 হিমাগারে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আলু মজুদ আছে। জেলায় এবছর 37,850 হেক্টর জমিতে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যার বড় একটি অংশ হিমাগারগুলোতে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু আলুর বাজার দর পড়ে যাওয়ার কারণে কৃষক এবং সংরক্ষণকারীরা এখন পড়েছেন বিপাকে। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ঘন্টায় 240 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হেনেছে 4 মাত্রার হারিকেন আইডা। এতে মারা গেছেন একজন। স্থানীয় সময় রোববার দুপুরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে শুরু করে। আইডার কারণে উপকূল জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যাও দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা নিউ অরলিন্স শহর। প্রাণহানির আশঙ্কায় আগেই সরিয়ে নেওয়া হয়েছে প্রবাসী সহ স্থানীয় বাসিন্দাদের। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত সহকর্মী হাসিনুজ্জামান সাকির রিপোর্টে। 1850 সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন আছড়ে পড়ল রোববার দুপুরে। লুইজিয়ানার উপকূলে ঘন্টায় 240 কিলোমিটার বেগে আঘাত হানে 4 মাত্রার হারিকেন আইডা। এরপর থেকেই ওই অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। অনেক জায়গায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে প্রবল বাতাসের কারণে লুইজিয়ানার 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় উপকূলীয় অঞ্চলের মানুষদের ঘরের বাইরে না বের হতে অনুরোধ করেছেন গভর্নর জন বেল এডওয়ার্ডস। Which is a very strong category 4, but the weather is degrading across all of South Louisiana, so they need to be very careful about getting out. তবে প্রাণহানি কমাতে আগে থেকেই উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপদে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। উদ্ধার কাজে অংশ নিয়েছেন অনেক প্রবাসীও। এদিকে যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় পরিস্থিতির উপর নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আইডাকে ভয়ঙ্কর উল্লেখ করে অঙ্গরাজ্যটির মানুষকে সতর্কতা মেনে চলতে বলেছেন তিনি। Everyone should listen to the instructions from local and state officials just how dangerous this is and take it seriously. It's not just the coast, it's not just New Orleans, it's north as well. The rainfall is expected to be exceedingly high. And to the people of the Gulf Coast, I want you to know that we're praying for the best and planning prepared for the worst. 16 বছর আগে এই দিনেই শহরটিতে আঘাত হেনেছিল হারিকেন ক্যাটরিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অবশেষে ইতালি প্রবাসীদের জন্য এলো খুশির খবর। দীর্ঘ 4 মাস পর ইতালি প্রবেশে বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 31 আগস্ট থেকে চালু হচ্ছে বিমান যোগাযোগও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্টে বিস্তারিত। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গত 2রা মে থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বিমান যোগাযোগ স্থগিত করে ইতালি। সবশেষ নিষেধাজ্ঞা বলে 30 আগস্ট পর্যন্ত সময় নির্ধারিত ছিল। শনিবার এক বৈঠকে শর্ত সাপেক্ষে 31 আগস্ট থেকে দেশগুলোর সঙ্গে পুনরায় যাত্রীবাহী বিমান চলাচলের সিদ্ধান্ত নেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শর্তে বলা হয়, ইতালি প্রবেশের পূর্বে 72 ঘন্টার মধ্যে করতে হবে পিসিআর টেস্ট। এছাড়াও প্রবেশ করে 10 দিন নির্ধারিত স্থানে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইতালি সরকারের এমন ঘোষণায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে বাংলাদেশে আটকে পড়া কয়েক হাজার প্রবাসীর ইতালিতে ফিরতে আর কোনো বাধা রইল না। তারা ইতালি প্রবাসীতে আছি, দীর্ঘ 4 মাস বিগত ফ্লাইট বন্ধ ছিল, বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এখন ইতালি সরকার
ফ্লাইট চালু করেছে। বাংলাদেশের কয়েক হাজার মানুষ বাংলাদেশে ইটালির প্রবাসী যারা ছিল তারা বাংলাদেশে গেছে আসতে পারেনি, কয়েক হাজার মানুষ আটকা আছে। এই বিদায় ইটালি সরকার আমাদের বাংলাদেশের সাথে ফ্লাইট যোগাযোগ চালু করেছে। এই হিসাবে আমরা ইটালির সরকারের সুস্বাগত এবং ধন্যবাদ জানাই। গেল বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে বাংলাদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে দীর্ঘ বিড়ম্বনায় পড়েন প্রবাসীরা। চলতি বছরের প্রথম দিকে ইতালির করোনা পরিস্থিতি খারাপ থাকায় ওই সময় বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে উপমহাদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ বেড়ে গেলে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ইতালি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন নুরুল হাসান সোহান, আর পরের 2 ম্যাচে থাকবেন মুশফিকুর রহিম, জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফেরাতে এ সিরিজে ভালো উইকেটে খেলতে চান তিনি। In the first 2 games, the plan is to try and split the wicket keeping duties up over this particular series. সোহান এবং মুশফিক দুজনই দারুণ উইকেট কিপার, কাউকে উপেক্ষা করা সম্ভব না। আমরা প্রথম 2 ম্যাচে সোহানকে কিপিং করাবো, আর 2 ম্যাচ মুশফিক করবে। এই পারফরমেন্স দেখে পঞ্চম ম্যাচের কিপার ঠিক করব। আমি ওপেনিং জুটি নিয়ে একদম ভাবছি না। জিম্বাবুয়ে সিরিজেই আমরা রেকর্ড করে এসেছি। অস্ট্রেলিয়া সিরিজের উইকেট ভালো ছিল না, তাই সমস্যা হয়েছে। এখানে লিটন, নাইম, সৌম্য ভালো করবে বলেই বিশ্বাস করি। বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ঠিক রাখতে হবে। আমি মিরপুরে একটা ভালো উইকেট চাই, অন্তত 150-160 রান যাতে ওঠে। এদিকে একদিন বিরতির পর মিরপুরে আবারও অনুশীলনে ফিরেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কোয়ারেন্টাইন শেষে আজ তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে তারা। প্রতিদিনের মতোই মাঠে এসে শুরুতেই হালকা ওয়ার্ম আপ করেন সবাই। এ সময় পোকনেলের অধীনে দিনের কার্যতালিকা চূড়ান্ত করেন কোচিং স্টাফরা। পরে কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা। মূল মাঠে উইকেটের আশপাশে ফিল্ডিং এবং ক্যাচিং প্র্যাকটিস করলেও এতদিন নেট করার অনুমতি ছিল না সফরকারীদের। তবে আজ মূল মাঠে ব্যাটিং বোলিং করেছেন তারা। সেখানে স্লো এবং স্পিন বোলারদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেন ব্যাটসম্যানরা। এখানকার আবহাওয়া একেবারে ভিন্ন। প্রচন্ড গরমে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি জোরে বল করতে, কিন্তু বাংলাদেশের উইকেট একেবারে আলাদা। এখানে স্লোয়ার আর কাটারে মনোযোগ দিতে হবে। চেষ্টা করছি, বোলিং কোচ আমাকে সাহায্য করছে। এখানকার অভিজ্ঞতা সামনের দিনে আমার কাজে আসবে। বাই বাবল নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। দেশেও একই রকম ভাবে বন্দী ছিলাম, এখানেও একই অবস্থা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-3 দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। স্বাস্থ্যবিধি না মানলে ফের আসতে পারে করোনার ধাক্কা। টিকাদানের লক্ষ্য পূরণে বাড়াতে হবে সক্ষমতা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ক্ষমতায় থাকতে সব ধ্বংস করছে সরকার, অভিযোগ বিএনপির। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।